কেমন লাগলো স্ট্রেঞ্জার থিংস? দেখুন, স্ট্রেঞ্জার থিংস এবং গেম অফ থ্রোনস একসাথে রেষারেষি করেছে যে কে কত খারাপ এন্ডিং দিতে পারে। মানে এতে কোনো ডিনাই তো নেই যে দর্শকরা মানে ফ্যান্সরা যেটা এক্সপেক্ট করেছিল স্ট্রেঞ্জার থিংস ফিনালে সেইভাবে ডেলিভার করতে পারেনি। হয়তো অনেকে বলবে যে মানুষদের এক্সপেকটেশন বেশি ছিল, সেটা ভাই একদমই না। আর কেনই বা এক্সপেকটেশন বেশি থাকবে না? অবভিয়াসলি সেই সিরিজটাকে টিনেজরা নিজেদের সাথে রিলেট করতে পারে। গল্প এত সুন্দর, এত দারুণ স্টোরি বিল্ড আপ করেছিল তারা প্রথম থেকে। এই কম বয়সী বাচ্চারা কীভাবে এক একটার পর একটা মিস্ট্রি সলভ করছে, শুধু তাদের হকিন্স শহরটা না, সম্পূর্ণ দেশটাকে তারা বাঁচাচ্ছে। আর শুধু কি অ্যাকশন দেখলে চলবে? এই সম্পূর্ণ সিরিজটা আমাদের ফ্রেন্ডশিপ বুঝিয়েছে, মানুষদের সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব, এগুলোর গুরুত্ব বুঝিয়েছে, স্যাক্রিফাইস বুঝিয়েছে ভাই। সেই ক্লাসিক্যাল গানগুলো, সিনথওয়েভ মিউজিকগুলো, একদম মন ছুঁয়ে নেওয়া এই ক্যারেক্টারগুলো সত্যি মানুষদের মনে থাকবে। তবে স্ট্রেঞ্জার থিংস সেই জিনিসটা ডেলিভার করতে পারেনি যেমনটা তারা প্রমিস করেছিল বা যেমনভাবে তারা শুরু করেছিল। দেখুন, এন্ডিং ভালো না হওয়ার প্রচুর কারণ রয়েছে, কারণ বহু প্রশ্নের উত্তর আমরা পাইনি। আফটারঅল 1 দশক ধরে চলতে থাকে একটা সিরিজের এন্ডিংয়ে আমাদের সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড ইয়েস, এটা আমাকে বলতেই হয় যে ভেকনা নামক যে এই চরিত্রটাকে তারা বিল্ড করেছিল, এত পাওয়ারফুল দেখিয়েছিল, এন্ডিংয়ে তাকে লিটারালি স্পয়েল করেছে, জাস্ট নষ্ট করেছে। এত পাওয়ারফুল একটা ক্যারেক্টার সৈন্যদের সাথে এরকমভাবে জাস্ট আনফেয়ারভাবে লড়ে গেল, অবশেষে তাকে বাচ্চাগুলো যে ব্রুটালিভাবে পিটিয়েছে ভাই, সেটা দেখার নয়। হ্যাঁ, বুঝতে পেরেছি এটার উত্তর আমরা পরবর্তী কোনো স্পিন অফে পেয়ে যাব, অন্য কোনো সিরিজ। মানে এই স্ট্রেঞ্জার থিংসের একটা আলাদা তো ইউনিভার্স বেরোচ্ছে, তারা ঘোষণা করেই দিয়েছে, তো সেটাতে নাকি আমরা এটার উত্তর পাবো। কিন্তু কেন আমরা অপেক্ষা করব? বাট আপনাদের বেশি অপেক্ষা করার প্রয়োজন নেই, কারণ এই ভিডিওতে আমি স্ট্রেঞ্জার থিংসের একটা কমপ্লিট টাইমলাইন এক্সপ্লেন করে দেবো, যাতে আপনাদের মোটামুটি 99% ক্লিয়ার হয়ে যাক। আর বাকি 1% তো মেকার্সদের হাতে রয়েছে। তবে অলমোস্ট আপনাদের কাছে সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কি ঘটেছে এখানে। সো আমাদের টাইমলাইনের প্রথম সাল হচ্ছে 1943 সাল। ইউএসএস এলডুইচ, এই শিপটার নাম হয়তো অনেকেই শুনেছেন, মানে বহু সিনেমাতে এই শিপটাকে মিস্ট্রি হিসেবে ধরা হয়। আসলেই ঘটেছিল এরকম একটা ঘটনা যে শিপটা আচমকা গায়েব হয়ে গেছিল। তবে স্ট্রেঞ্জার থিংসের টাইম লাইনে এইটারও একটা বড় ভূমিকা রয়েছে। সেই শিপটার মধ্যে একটা এক্সপেরিমেন্ট হচ্ছিল, মানে একটা এক্সপেরিমেন্টের পার্ট সেটা ছিল, যেটার নাম হচ্ছে প্রজেক্ট রেইনবো। এবং সাডেনলি সেই শিপটা গায়েব হয়ে কোথায় চলে যায়? সেটা চলে যায় সেই আলাদা একটা ডাইমেনশনে, যেটার নাম দেওয়া হয়েছে দ্য এবিস, মানে ডাস্টিন সেই নামটা দিয়েছে। ফরচুনেটলি সেখানে মাত্র একজন সার্ভাইভার ছিল, যে সেই শিপের ক্যাপ্টেন ছিল, অর্থাৎ ক্যাপ্টেন বার্নার। বাকি সব ক্রিউদের বড় ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। ডেফিনেটলি সেই ক্রিচারগুলো হত্যা করেছে। তো সেই ক্যাপ্টেন তো ফিরে এসেছে, তবে তার রক্তটা চেঞ্জ হয়ে গেছে, মানে তার বডিটা মিউটেট হয়ে গেছে। তবে ক্যাপ্টেন বার্নারের গল্প তো আমরা স্ট্রেঞ্জার থিংসে দেখিনি। ওয়েল, এই স্ট্রেঞ্জার থিংসের একটা স্টেজ প্লে রয়েছে, যেটার নাম হচ্ছে স্ট্রেঞ্জার থিংস দ্য ফার্স্ট শ্যাডো। সেখানে সেই ক্যাপ্টেনের মেনশন করা হয়েছে। তো মোটামুটি বুঝেই গেছেন যে গল্প হকিন্স থেকে শুরু হয়নি, বরং অনেক আগে থেকে শুরু হয়েছে। এবং এখন সালটা হচ্ছে 1953, যেখানে সিআইএ আর একটা প্রজেক্ট শুরু করে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট MK আল্ট্রা। ওয়েল, এই প্রজেক্টের মেন কাজটা হলো যে মানুষদের মধ্যে এরকম একটা পাওয়ার ডেভেলপ করা, যাতে মানুষেরা মাইন্ড কন্ট্রোল করতে পারে, লাইক টেলিকিনেসিস, এরকম টাইপের কিছু পাওয়ার। এবং এই সব এক্সপেরিমেন্ট হতে থাকে হকিন্স ন্যাশনাল ল্যাবরেটরিতে, যেটার একটা বড় ভূমিকা আমরা কিন্তু সিজন 5-এ পেয়েছি। মানে আমরা বুঝতে পেরেছি যে যত ঝোল পেকেছিল সেই ল্যাবরেটরি থেকেই, এবং এখানেই সিআইএ সেই এক্সপেরিমেন্টটা করেছিল। আর তারপর 1957 থেকে 58-র মধ্যে আর একটা বড় ইভেন্ট ঘটে, যেটা আমরা এই সিজন 5-এ দেখেছি। মোটামুটি সেই যে আলাদা ডাইমেনশনের অস্তিত্ব যে ছিল, সেই দ্য অ্যাবিস, সেটার গল্প তো মোটামুটি সরকার জেনে গেছে, মানে মানুষেরা জেনে গেছে, আর সেটার উপরেই এক্সপেরিমেন্ট শুরু হয়। তবে সেই এক্সপেরিমেন্টেরই একজন সায়েন্টিস্ট সেই গভর্নমেন্টের একটা টেক বা একটা টেকনোলজি চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করে। আমেরিকার নেভাডাতে সেই এক্সপেরিমেন্টটা হচ্ছিল, সেটাকে নেভাডা প্রজেক্ট বা নেভাডা এক্সপেরিমেন্ট নামে পরিচিত। তো একজন সায়েন্টিস্ট সেই হাইটেক জিনিসটাকে নিয়ে পালানোর চেষ্টা করে। অ্যান্ড গেস হোয়াট, সেই জিনিসটাকে কে খুঁজে পায়? সেটাকে খুঁজে পায় হেনরি ক্রিল, যাকে আমরা ভেকনা নামে চিনি। আপনাদের হয়তো সেই সিনটার কথা মনে আছে, যখন হেনরি সেই গুহাতে ঢুকেছিল এবং সে একটা সায়েন্টিস্টকে পেয়েছিল, যার হাতে একটা ব্রিফ কেস রয়েছে, যার মধ্যে সেই এক টাইপের মায়াবী পাথর মতন ছিল, মানে যেখান থেকে সে মাইন্ড ফ্লেয়ার হেনরিকে কন্ট্রোল করা শুরু করে। আর এই সিনটা দেখার পরই তো আমরা বুঝে গেলাম যে সেই ভেকনা বা হেনরি তার জন্ম থেকেই তার এরকম পাওয়ার ছিল না, অ্যাকচুয়ালি সেই পাথরটার কারণে তার মধ্যে সেই পাওয়ারটা এসেছে।
হ্যাঁ, এটা তো সত্যি যে হেনরি একটু ইভিল মাইন্ডেড ছিল, যে বড় নৃশংসভাবে সেই সায়েন্টিস্টটাকে পাথর মেরে মেরে হত্যা করে। তবে সেই যে আলাদা ডাইমেনশনে বসে থাকা সেই শক্তিশালী এন্টিটি যাকে দ্য মাইন্ড ফ্লেয়ার বলা হয়, সে এরকমই একটা শিকার খুঁজছিল এবং সে পেয়ে যায় হেনরিকে। সে হেনরিকে বানিয়ে দেয় নিজের ভেসেল, যে এই সম্পূর্ণ আমাদের দুনিয়াটাকে অর্থাৎ এই পৃথিবীটাকে রাজ করতে সেই মাইন্ড ফ্লেয়ারকে হেল্প করবে। মানে এখানে হেনরি জাস্ট একটা পন, জাস্ট একটা সৈন্য, মানে ভেকনা মেন কেউ না। আর হয়তো সেই কারণেই গল্পের শেষে তাকে এরকমভাবেই দেখিয়েছে যে সে একটা হেল্পলেস, তার অ্যাকচুয়ালি বড় কোনো ভূমিকা নেই। অন্যদিকে আমরা এটাও বুঝে গেলাম যে সেই আলাদা ডাইমেনশনের উপরে সায়েন্টিস্টরা বহু আগে থেকে কাজ করছিল। যাই হোক, সেইটার পরে তো হেনরি তার নিজের পাওয়ার পেয়ে যায় এবং পরবর্তীকালে অন্যান্য সৈনিকরা এবং বাকি লোকেরা সেই সায়েন্টিস্টকে খুঁজতে খুঁজতে সেই গুহাতে যায় এবং সেখানে হেনরির চশমাটা পায়। আর সেখান থেকেই তারা হেনরিকে ট্র্যাক করে এবং হেনরিকে নিয়ে চলে যায়। তারপর ডক্টর বার্নার হেনরির উপরে এক্সপেরিমেন্ট করা শুরু করে। তবে তারই মধ্যে কিছু ইভেন্ট ঘটেছে যেটা আমরা স্ট্রেঞ্জার থিংসে স্পষ্ট দেখেছি। অর্থাৎ সালটা হচ্ছে 1959। হেনরি আস্তে আস্তে ডিসকভার করে তার মধ্যে সেই পাওয়ারগুলো রয়েছে এবং হেনরি তার নিজের মা এবং বোনকে হত্যা করে, আর সেই দোষটা হেনরির পিতার উপর পড়ে। এই সব কিছুই আমরা জানি। তারপর ডক্টর বার্নার তাকে নিয়ে চলে যায় এবং তাকে একটা টেস্ট সাবজেক্ট বানিয়ে দেয় এবং তার নাম দিয়ে দেয়, মানে তাকে একটা ট্যাগ দিয়ে দেয়, সেটা হচ্ছে 001। এবং পরবর্তীকালে ডক্টর বার্নার হেনরির রক্তটা নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করে। আমরা সিজন 5-এও তো দেখেছি যে ডক্টর কে সেই কালির রক্ত নিয়ে এক্সপেরিমেন্ট করা শুরু করছিল। তারপর সব কিছু ফ্লোতে চলতে থাকে। আরও 10টা বছর কেটে যায়। 1969 লন্ডন থেকে কালী প্রসাদকে কিডন্যাপ করা হয়, অ্যাবডাক্ট করা হয়। ডক্টর বার্নার্ড যেমনটা দেখেছিলাম সে এক্সপেরিমেন্ট চালাচ্ছে, তার বহু বাচ্চাদের প্রয়োজন এবং কালীকে তারা কিডন্যাপ করে। এখন সালটা হচ্ছে 1970। ডক্টর বার্নার কিন্তু তার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে এবং সে এখন বহু প্রেগনেন্ট মহিলাদের খুঁজছে যাদের শরীরের মধ্যে তারা কিছু ড্রাগস, কিছু ওষুধ ব্যবহার করে মানে এক্সপেরিমেন্ট চালাচ্ছে, যাতে তাদের বাচ্চারা কিছু সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে জন্ম নেয়। যেমনটা আমি একটু আগেই বললাম, সেই 1953-তে প্রজেক্ট MK আল্ট্রা, যেখানে মানুষদের মধ্যে মাইন্ড কন্ট্রোলিং পাওয়ারগুলোকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সো ডক্টর বার্নার এখানে প্রেগনেন্ট মহিলাদের উপরে এক্সপেরিমেন্ট করছে এবং এরকমই একজন প্রেগনেন্ট মহিলা ছিল টেরি আইভস, সে সেখানে পার্টিসিপেট করে। এবং এই টেরি আইভসেরই মেয়ে হচ্ছে জেন আইভস, যাকে আমরা 11 নামে চিনি। তো 11-এর জন্ম হয়, তার মা তাকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। অন্যদিকে সেই ল্যাবের বড় বড় সেই কাণ্ডও আমরা দেখেছিলাম যখন 11 হেনরিকে সাহায্য করে সেই ল্যাব থেকে পালাতে, এবং হেনরির সাথে 11-এর একটা বড় লড়াই হয়, যেখানে 11 তার পাওয়ারটা ইউজ করে কিন্তু হেনরিকে একটা আলাদা ডাইমেনশনে পাঠিয়ে দিয়েছিল, অর্থাৎ সেই আলাদা দুনিয়া যেটাকে দ্য অ্যাবিস বলা হয়। সেই পাথরটার কারণে হেনরির মধ্যে অলরেডি পাওয়ার চলে এসেছে। একই সাথে সেই মাইন্ড ফ্লেয়ার নামক যে ক্রিচারটা ছিল সে হেনরিকে তার হোস্ট বানিয়েছিল। তো হেনরি সেখানে গিয়ে ওই স্পাইডারের মতন একটা ক্রিচার তৈরি করে, যেটাকে প্রথমে বলা হচ্ছিল মাইন্ড ফ্লেয়ার, তবে মাইন্ড ফ্লেয়ার সেটা না, আমি আপনাদের পরে বলছি। হেনরি অ্যাকচুয়ালি মাকড়সা খুব পছন্দ করতো, মানে মাকড়সাদের প্রতি তার একটা আলাদা অবসেশন ছিল, সেই কারণে মাকড়সা টাইপ সে এক টাইপের ক্রিচার বানানোর চেষ্টা করছিল। কি দিয়ে বানাচ্ছিল? সেই আলাদা দুনিয়াতে এক টাইপের অর্গ্যানিক পার্টিকেলস রয়েছে যেগুলোকে প্রপারলি এক্সপ্লেইন করা হয়নি যে কি সেই জিনিসটা, সেটা দিয়েই কিন্তু সেই ক্রিচারগুলোকে বানিয়েছিল। ইভেন ভেকনা যে প্রত্যেককে কিডন্যাপ করে রেখেছিল, সবাইকে বশে করে রেখেছিল, আমরা দেখেছিলাম তাদের মুখ থেকেও কিন্তু সেই পার্টিকেলের মতন এক টাইপের জিনিস বেরোয়, যে জিনিসটা সেখানে রয়েছে, মানে সেই দুনিয়াতে এক্সিস্ট করে। কি সেই জিনিসটা, সেটার প্রপার এক্সপ্লেনেশন আমরা এই গল্পে পাইনি। এখন সাল হচ্ছে 1983 এবং এই ইভেন্টগুলো তো আপনারা সিরিজেই দেখেছেন। আমাদের 11-এর মধ্যে পাওয়ার রয়েছে এবং ডক্টর বার্নার্ড, যাকে 11 পাপা বলে ডাকতো, সে 11-এর পাওয়ারটাকে আরও পুশ করার চেষ্টা করে। তাকে সেই সেন্সরি ডিপ্রিভেশন ট্যাঙ্কের মধ্যে ঢোকায়, যেটার মধ্যে নোনা জল রয়েছে, মানে সেটার সাহায্যে 11 তার পাওয়ারটাকে আরও এক্সটেন্ড করতে পারে। তো মেন তাদের কাজ ছিল যে একটা রাশিয়ান স্পাইকে খোঁজা, যেমনটা জানি কোল্ড ওয়ারের টাইম, এবং অ্যাকচুয়ালি ঝামেলাটা শুরুই হয়েছিল সোভিয়েতকে হারানো নিয়ে। আমরা যে স্ট্রেঞ্জার থিংস সিজন 5-এ যে ডক্টর কে দেখলাম, সে অ্যাকচুয়ালি কি চাইছিল, মানে তার মেন মোটিভটা কি, যেটা সে লাস্টে রিভিল করে যে সে রাশিয়ানদের হারাতে চায়। সে চায় যে এরকম একটা পোর্টাল রাশিয়াতে ওপেন হোক এবং সব জন্তুরা গিয়ে সম্পূর্ণ রাশিয়াকে ধ্বংস করে দিক। তো 11 একটা রাশিয়ান স্পাইকে খুঁজতে গিয়ে সে কন্ট্যাক্ট করে ডেমোগর্গনের সাথে, আর তখনই হয়ে যায় সব সমস্যা। এতদিন সেই আলাদা দুনিয়া এবং আমাদের দুনিয়ার মধ্যে কোনো ডাইরেক্ট কানেকশন ছিল
না, মানে কোনো ব্রিজ ছিল না। তবে 11-এর পাওয়ারটা পুশ করার কারণে সেখানে সেই ব্রিজটা তৈরি হয়ে যায় এবং 11 একটা স্পাইকে খোঁজার বদলে একটা ডেমোগর্গনকে খুঁজে পায়, আর সেখানেই সেই ওয়ার্ম হোলটা তৈরি হয়। গল্পের শুরু থেকে যে আমাদের যে জায়গাটাকে আপসাইড ডাউন বলা হয়েছিল অ্যাকচুয়ালি, সেটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্ম হোলের পার্ট। কি এই ওয়ার্ম হোল? যেমনটা সাইফাই সিনেমাগুলোতে আমরা দেখেছিলাম যে এই স্পেস টাইমের এক স্থান থেকে আর এক স্থানে খুব শীঘ্র ট্রাভেল, মানে একটা শর্টকাট। ওয়ার্ম হোল হচ্ছে বেসিক্যালি শর্টকাট। তো আমাদের দুনিয়া এবং সেই দুনিয়ার মাঝখানের শর্টকাটটা হচ্ছে সেই আপসাইড ডাউন। সেই 1983-তে আরও কিছু ইভেন্ট ঘটে আমাদের এই গল্পের আর একটা চরিত্র উইলকে সেই ডেমোগর্গানসগুলো কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর ভেকনা তাকে ধরে, তার মধ্যে তার বীজ পুঁতে দেয়। তারপর থেকে তো ভেকনা উইলকে তার নিজের ভেসেল হিসাবে ইউজ করতে থাকে। মানে মাইন্ড ফ্লেয়ার যেমন ভেকনাকে কন্ট্রোল করছিল, তেমনি ভেকনা কিন্তু উইলকে কন্ট্রোল করছে। ইভেন সেই হকিন্স শহরের তলায় যে টানেলগুলো তৈরি হয়েছিল সেটাকে পরে এক্সপ্লেন করা হয়েছে যে এটা অ্যাকচুয়ালি উইলের কারণেই হয়েছে। তারপরে সাল হচ্ছে 1984 এবং আমরা দেখতে পাই যে রাশিয়ানরাও একটা রিফট ওপেন করার চেষ্টা করছে। মানে এমন না যে এপাশে আমেরিকানসরাই চেষ্টা করছে, রাশিয়ানরাও চেষ্টা করছে। তারা এক টাইপের ডিভাইস বানিয়েছে যেটার নাম হচ্ছে দ্য কিস, এবং রাশিয়ার বিভিন্ন স্থানে এই ডিভাইসটা রয়েছে। ইভেন আমেরিকাতে মানে হকিন্সেরও মাটির নিচে তারা এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছিল, এরকম একটা পোর্টাল ওপেন করার চেষ্টা করছিল তারা। যদিও আমাদের L/11 তার সর্বোচ্চ পাওয়ার ইউজ করে সেই পোর্টালটা বন্ধ করে দেয় যাতে আর জন্তু জানোয়ার আর আসতে না পারে আমাদের দুনিয়াতে। তবে অতিরিক্ত পাওয়ার পুশ এবং নানান সমস্যার কারণে 11-এর শক্তিটা চলে যায়। তবে পরবর্তীকালে আবার ডক্টর ওয়েন এবং ডক্টর বার্নার্ড তারা দুজন মিলে আবার 11-এর উপরে এক্সপেরিমেন্ট শুরু করে, যেটার নাম হচ্ছে প্রজেক্ট নিনা। সালটা ছিল 1985 থেকে 86-র মধ্যে। তো সেই প্রজেক্টের মাধ্যমেই তারা 11-এর উপরে এক্সপেরিমেন্ট শুরু করে যাতে 11-এর মধ্যে পাওয়ারটা ফিরে আসে। আর তারপরে 1986 আমাদের ভেকনাকে ইন্ট্রোডিউস করা হয়, যে একটার পর একটা হকিন্স শহরে মানুষদের রিচুয়ালিস্টিকভাবে হত্যা করতে থাকে। মানে তার হত্যাগুলো কিন্তু র্যান্ডাম না, অ্যাকচুয়ালি সে সেই মানুষগুলোকেই খুঁজছে যারা ইমোশনালি ব্রোকেন, যাদের মনে অনেক কষ্ট, অনেক পেইন রয়েছে, সো যারা সাইকোলজিক্যালি উইক, এরকম মানুষদের খুঁজছে সে, যাদেরকে রিচুয়ালিস্টিকভাবে সে হত্যা করে তার নিজের পাওয়ারটাকে আরও বাড়াচ্ছে। কেন বাড়ানোর চেষ্টা করছে সে? যাতে সে আপসাইড ডাউন এবং আমাদের দুনিয়ার মাঝখানের যে ব্যারিয়ারটা রয়েছে সেটাকে পার্মানেন্টলি ওপেন করে দিতে পারে। দেখুন, একটা জিনিস তো আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ভেকনা চেয়েছিল কি, যে সেই আলাদা দুনিয়া অর্থাৎ দ্য অ্যাবিস এবং আমাদের দুনিয়া দুটো মার্জ হয়ে একটা সিঙ্গেল দুনিয়া হয়ে যাক, যাতে সে এই দুনিয়াতে রাজ করতে পারে। সে বা মাইন্ড ফ্ল্যাট যেই হোক, সে রাজ করতে পারে। তো সেটা করার জন্য তো আমাদের এই দুটো দুনিয়ার মাঝের দরজাটা ওপেন করতে হবে। তো ভেকনা সেটাই করছিল। ইভেন সে যে বাচ্চাদের কিডন্যাপ করেছিল, কারণ বাচ্চারা খুব তাড়াতাড়ি ভয় পায়, তাদের মাইন্ডটাও খুব উইক হয়, তো সেটাই ভেকনাকে এক টাইপের পাওয়ার দেয়। আর তার পরের ঘটনা তো আমরা দেখেছি, সম্পূর্ণ হকিন্স শহরের মাঝে ফাটল ধরে যায় এবং পরবর্তীকালে মিলিটারিরা ইন্টারভিন করে এবং সেই জায়গাগুলোকে একটা মেটাল প্লেট দিয়ে ঢেকে দেয় এবং একটা মিলিটারি বেসও তৈরি হয় যেটার নাম হচ্ছে ম্যাকজি। আর তারপরে গল্প আমরা তো ফিনালিতেই দেখলাম যে অবশেষে ভেকনা যখন আমাদের দুনিয়ার সাথে সেই অ্যাবিসের দূরত্বটা অনেকটা কমিয়ে দেয়, তখন আমাদের গল্পের হিরোরা, সেই বাচ্চাগুলো সেই অ্যাবিসে যায়, ভেকনাকে লড়াই করে হারিয়ে দেয় এবং পার্মানেন্টলি এই দরজাটা ক্লোজ করে দেয় যাতে সেই দুটো দুনিয়া মার্জ না হতে পারে। তবে বহু প্রশ্নের উত্তর তো এখনও থেকে গেছে, তাই না? আপসাইড ডাউনের সময়টা কেন থেমে রয়েছে? কারণ আপসাইড ডাউনের সময়কাল 1983। অনেকে মনে করে যে সেই সময়তেই 11-এর উপরে সেই বড় এক্সপেরিমেন্টটা হয় এবং সে একটা ডেমোগর্গনের সাথে কন্ট্যাক্ট করে বসে, আর যে টাইমেই সেই ওয়ার্ম হোলটা ওপেন হয়। তো যেহেতু সেই সময়টা ছিল 1983, সেই কারণে ওয়ার্ম হোলের ভেতরে সময়কালটা 1983তেই থেকে গেছে। আবার অনেকে মনে করে যে উইলের কারণে এটা হয়েছে, কারণ সেই সময় সে কিডন্যাপ হয়েছিল এবং বাইরের দুনিয়াটা সে যেভাবে দেখে এসছে, সেই ভেতরে ওয়ার্ম হোলটাও সেইভাবে তৈরি হয়েছে। থিওরিতে তেমন জোর নেই, কারণ প্রপার কোনো এক্সপ্লেনেশন আমরা পাইনি এখানে। একই সাথে ভেকনাকে প্রপারলি এক্সপ্লেইন করা হয়নি। মানে একজন একটা সাইকিক লেভেলের পাওয়ার, মানুষদের মেরে তার থেকে পাওয়ার পাচ্ছে, সে সবই বুঝলাম, সেই পাওয়ার দিয়ে সে দুটো দুনিয়াকে মার্জ করে দেবে। বাট এগুলো একটু খেলো লাগে না? একটা চরিত্রকে এতটা ওপি দেখিয়েছে, মানে ভেকনাকে একটা বড় লেভেলের সাথে তুলনা করা হচ্ছিল, অনেকে তো পেনিওয়াইজের সাথে তাকে তুলনা করছিল। তো সেই চরিত্রটাকে এতটা পাওয়ারফুল দেখেও লাস্টে তাকে এতটা হেল্পলেস দেখিয়েছে, যেটা মেনে নেওয়ার নয়। আপনি যতই বলেন যে ভেকনা প্রিপেয়ার্ড ছিল না, সে রেডি ছিল না, সেই সময় ডেমোগর্গনগুলো কোথায় ছিল ভেকনাকে বাঁচানোর জন্য, তারা কেন আসলো না, বাট ভাই কোনোভাবে জাস্টিফাই করা যায় না। আর একটা জিনিস আমাদের প্রপার এক্সপ্লেন করা হয়নি যে হোয়াট ইজ মাইন্ড ফ্লেয়ার জিনিসটা কি।
প্রথমে মাইন্ড ফ্লেয়ারকে যেমন বোঝানো হয়েছে যে সেই মাকড়সার মতন দেখতে একটা বৃহৎ ক্রিচার, তবে না, তার অ্যাকচুয়ালি কোনো আকার নেই। সেই লিভিং পার্টিকেলসগুলো দিয়ে তৈরি এক টাইপের ক্রিচার যে সম্পূর্ণ গ্রহটাকে একটা হাইভ মাইন্ড ক্রিয়েট করে রেখেছে। মানে সেই ডাইমেনশনে যে কটা ক্রিচার রয়েছে সবার উপরে তার কন্ট্রোল রয়েছে। গল্পের শেষে যেটাকে দেখালো যে একটা বড় ক্রিচার যার সাথে এল এবং বাকি সব বাচ্চারা লড়াই করলো, আমার মনে হয় না যে সেটা অ্যাকচুয়ালি মেইন ভিলেন বা সেই মাইন্ড ফ্লেয়ার। আমরা যেমনটা দেখলাম যে সেই লিভিং পার্টিকেলসগুলো চারিদিকে রয়েছে, তো মাইন্ড ফ্লেয়ার অ্যাকচুয়ালি কি আমরা জানি না। গল্পে আর একটা জিনিসও প্রচণ্ড মানে খেলো মনে হয়েছে, একদম বাচ্চাদের মতন মনে হয়েছে যে 11 তার পাওয়ারটা ইউজ করেছিল বলেই নাকি সেই ওয়ার্ম হোলটা তৈরি হয়েছিল। তবে ওয়ার্ম হোলের থিওরি এরকমভাবে তো কাজ করে না। মানে এত দিনে আমরা যত সিনেমা সিরিজ দেখেছি ওয়ার্ম হোল ওরকম জিনিস না ভাই। এখানে যেমন অ্যাকচুয়াল একটা গেট দেখেছে, মানে যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ম হোল, সেটা থেকে বেরিয়ে গেলে মানে আপনি গেট থেকে বেরিয়ে গেলে এই দুনিয়ার বাইরে চলে যাবে, মানে একদম মহাশূন্যে। সেটা মহাকাশও না, সেটা কি সেটা আমরা জানি না। মানে যখন আমরা দেখেছিলাম যে সেই ওয়ার্ম হোল ফেটে যখন বেরিয়ে গেছিল, তখন সেই জিনিসগুলো কোথায় চলে গেল সেটার অ্যাকচুয়ালি প্রপার কোনো এক্সপ্লেনেশন নেই। তো এখানে একটা ভৌতিক জিনিস থেকে একটা সায়েন্টিফিক টাচ দেওয়া হয়েছে, তবে সায়েন্টিফিক টাচ দিলেও সেটার একটা এক্সপ্লেনেশনও তো প্রয়োজন, যেটাকে দেওয়া হয়নি। এবং বিশেষ করে আমরা সেই জিনিসটা দেখেছিলাম এক্সোটিক ম্যাটার, যেটা সেই ওয়ার্মহোলটাকে ধরে রেখেছিল, যেটার উপরেই গুলি করাতে বা যেটার উপরেই বোম ফেলাতে সেই ওয়ার্মহোলটা রিয়্যাক্ট করছিল, সেটা ধ্বংস হয়ে যায় এবং কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই এক্সোটিক ম্যাটারটা অ্যাকচুয়ালি তৈরি হলো কি করে ভাই? প্রচুর প্রশ্ন চারিদিকে, যে এর অ্যান্সার আমরা কবে পাবো আমরা জানি না। সম্পূর্ণ অ্যাবিসটাকে দেখিয়েছে সেই আলাদা ডাইমেনশন। হেনরি বলেছিল যে সেই স্থানে সেই ক্রিচারগুলো রয়েছে, তবে অ্যাবিসে এত বড় একটা লড়াই হয়ে গেল, ভেকনা এবং সেই মাকড়সার মতন ক্রিচারটা ছাড়া একটা আলাদা কোনো ক্রিচার আমরা সেখানে দেখতে পাইনি। একই সাথে একটা পোর্টাল ওপেন করা তো যেমন তেমন কোনো ব্যাপার না, কিন্তু গল্পে দেখাচ্ছে যে সেই ডেমোগর্গনসগুলো যেখান থেকে সেখান থেকে পোর্টাল ওপেন করে দিচ্ছে। তারা তো জাস্ট একটা ক্রিচার, কোনো সুপার ন্যাচারাল এন্টিটি না, তাদের মধ্যে কোনো সুপার পাওয়ার আছে তার সেরকম তো কিছু না। ইভেন আমরা দেখলাম যে ভেকনা কিন্তু মেন গেট, সেই রিফটটা ব্যবহার করেছিল, সেই মিলিটারি বেসের রিফটটা থেকে ভেকনা বাইরে এসেছে। অন্যদিকে ডেমোগর্গনসগুলো র্যান্ডম যেখান থেকে সেখান থেকে চলে আসছে। এবং আর একটা জিনিসও বললাম যে ডেমো হচ্ছে সেই অ্যাবিস, সেই স্থানের প্রাণী, ক্রিচার, এলিয়েন, হোয়াট এভার, তারা খায় কি, তারা কীভাবে বেঁচে আছে, সেই সম্পূর্ণ লাইফ সাইকেলটা কীভাবে চলে। গল্পে আর একটা জিনিসের প্রপার এক্সপ্লেনেশন প্রয়োজন ছিল, সেটা হচ্ছে উইলের পাওয়ারগুলো। উইল একটা ভেসেল, সে ভেকনার মাইন্ড হ্যাক করে, মানে যেহেতু সেও হাইভ মাইন্ডের পার্ট, সেও সব কন্ট্রোল করছে, মানে যা খুশি উইলকে যা খুশিভাবে দেখানো হয়েছে ভাই। উইলের একটা প্রপার এক্সপ্লেনেশন প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে যে ক্রিয়েটাররা কমপ্লিটলি ক্লুলেস। আমাদের অ্যাবিসটা বুঝিয়েছে, তবে সেটার প্রপার এক্সপ্লেনেশন দিইনি। তবে একটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে এই গল্প কিন্তু অনেক বছর আগে থেকে শুরু হয়েছিল, এই স্ট্রেঞ্জার থিংসের মেইন টাইম লাইনেরও আগে থেকে। তো বড় সড়ো কিছু একটা রিভিল হবে, তবে এই গল্পে তো আমরা পাবো না, পরবর্তী কিছুতে পাবো। অলরেডি ক্রিয়েটাররা বলেই দিয়েছে যে সব উত্তর আপনারা স্পিন অফে পেয়ে যাবেন। তারা তো এটার একটা স্ট্রেঞ্জার থিংস সিনেম্যাটিক ইউনিভার্স বা এক টাইপের ইউনিভার্স বানাচ্ছে তারা অলরেডি। তবে এরকম হুটহাট করে শেষ করাটার কোনো মানে ছিল না। আমি অলরেডি এর আগে নেটফ্লিক্সের একটা বদনাম করেছি একটা ভিডিওতে, যে কিভাবে হুটহাট করে তারা শো ধ্বংস করে। আর স্ট্রেঞ্জার থিংস নিয়েও সেখানে একটা হালকা সমালোচনা করেছিলাম যে এই শোটাকে ইমিডিয়েট বন্ধ করা প্রয়োজন, কারণ তারা টেনে যাচ্ছে, তারা জাস্ট ক্লুলেস। টেনে তো যাচ্ছে, কিন্তু সেটাকে শেষ করবো কী করে তাদের সেটার কোনো ধারণা নেই। এবং মনে হলো যেন তারা খুব রাশ করে শেষ করেছে, মানে হুটহাট করে শেষ করেছে, তাদের বড় সড়ো কোনো মেজর প্ল্যান ছিল না। ইভেন ডাফার ব্রাদার্সরা তো বলেই দিয়েছে যে তাদের জাস্ট শেষ করতে হতো তাই শেষ করেছে, এই হচ্ছে ব্যাপার, মানে হাল ছেড়ে দিয়েছে এরকম একটা ব্যাপার যেন। এই যেমন ভিডিও শুরুতে গেম অফ থ্রোনসের সাথে তুলনা করলাম যে সিজন 8 তো দর্শকরা ডিমান্ড করেছিল, তবে সেটার কোনো গল্প ছিল না, তো যার কারণে মেকার্সদের বানাতে হয়েছে। এবং এরকমই হয়েছে স্ট্রেঞ্জার থিংসের ফিনালে। তাদের প্ল্যান ছিল না যে এটাকে এন্ডিং কীভাবে করবে, সেই কারণে জগা খিচুড়ি পাকিয়ে তাদের কোনোভাবে একটা এন্ডিং দিতে হয়েছে। ভেকনার এরকম এন্ডিং কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না, বাট আমার কি করার আছে। তবে যেমনটা বললাম, এই সব কিছু শুরু হয়েছিল হকিন্সের সেই ন্যাশনাল ল্যাবরেটরিতে, এবং সেই ল্যাবরেটরির একটা ইতিহাস আমরা জানবো এটার স্পিন অফ সিরিজে বা পরবর্তী গল্প সিনেমা যেটাই বেরোবে, তো সেটার অপেক্ষায় আমি তো রয়েছি। আপাতত স্ট্রেঞ্জার থিংসের এন্ডিংটা, মানে প্রত্যেককে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, বিশেষ করে ডাস্টিনের এন্ডিংটা, আমার মনে হয়েছে যে এই সিজন 5 সব থেকে ওয়েল রিটেন ক্যারেক্টার হচ্ছে ডাস্টিন এবং স্টিভের কেমিস্ট্রি, তাদের লড়াই, তাদের বন্ধুত্ব,
ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দরভাবে ফুটিয়েছে। আমরা মিস করবো সেই বাচ্চাদের যারা বেসমেন্টে ডানজন অ্যান্ড ড্র্যাগনস খেলতো এবং গোটা শহর দেশকে তারা বাঁচালো। তবে আপনি মিস করবেন না আমার ভিডিও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আই মিন রিয়েলি ভালো লাগলে তো সাবস্ক্রাইব করতেই পারেন, টাকা তো চাইছি না। তো ভিডিও আপাতত এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।